পশ্চিমবঙ্গের ভোট মানেই টান টান উত্তেজনা। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যা দেখা যায় না, এই রাজ্যে সেটা যেন ভোট মানেই জলভাট। অর্থাৎ গুলি, বোমা, বন্দুক, লাশ পড়া, রক্ত, এই সমস্ত কিছু দেখতেই বাংলা অভ্যস্ত। ফলে এবারে 2024-এর যে লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচন ঘিরে যথারীতি উত্তেজনার পারদ কিন্তু চড়তে শুরু করেছে। যদিও ভোটের ঢাকে কাঠিয়ে এখনও পড়তে কিছুটা সময় আছে, কিন্তু তা সত্ত্বেও উত্তেজনা কিন্তু চরচর করে বাড়ছে। কেননা এবারের ভোট দিল্লি দখলের লড়াই হলেও বাংলাও কিন্তু এই ভোটের ফলাফলের উপর অনেক কিছু রাজনৈতিক বাঁক দেখতে পেতে পারে। একটা জায়গা উঠে আসছে যেখান থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল যদি এবারের নির্বাচনে 42টার মধ্যে 2019-এর থেকে ভালো ফলাফল করে, অর্থাৎ 25-30টা আসন তারা যদি ছিনিয়ে নিতে পারে, তাহলে কিন্তু বাংলার মানুষের কাছে এই বার্তা তারা দিতে পারবে যে দেখো ভাই, যতই ED/CBI লাগাও, এই বাংলার মানুষ এটাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে এবং তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপরেই আস্থা রাখছে। ফলে বিরোধীরা ঘরে ঢুকে যাওয়া এবং সাইনবোর্ড হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে যদি সত্যি বিজেপি যে টার্গেটটা ফিক্স করেছে 35টি আসন, তার কাছাকাছিও করতে পারে, অর্থাৎ 2019-এর থেকে তারা ভালো ফলাফল করতে পারে, এবং তৃণমূল কংগ্রেস যদি 2019-এর থেকে কম আসন পায়, তাহলে কিন্তু নবান্নের ঠকঠকানি ধরে যাবে। কেননা দলের মধ্যে অনেকেই তখন কিন্তু এটা বিশ্বাস করতে শুরু করবে যে এই সরকারের মেয়াদ আর বেশি দিন নয়, এবার কিন্তু অল আউট ঝাঁপাবে ED/CBI এবং বিজেপি, এবং তার ফলে দলত্যাগ এবং দল ভাঙার একটা সমীকরণ তৈরি হবে। ফলে সেই দিকে সকলেই তাকিয়ে আছে। কিন্তু সেই নির্বাচনের আগেই কি আরেকটা বড় নির্বাচন বাংলা দেখতে চলেছে? এই প্রশ্নটা এবার উঠতে শুরু করে দিল। কেন? ব্যাখ্যা করব পুরোটা। কি নির্বাচন, কারা প্রার্থী হবেন, কি হতে পারে সেই ভাগ্যে, পুরোটা আপনাদের শোনাবো। দেখুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, লোকসভা নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু তার আগেই আর একটা বড় নির্বাচন কিন্তু বাংলা দেখতে পারে, এবং সেই নির্বাচনেও কিন্তু টান টান উত্তেজনা থাকতে চলেছে। কোন নির্বাচনের কথা বলছি? আমি কথা বলছি রাজ্যসভা নির্বাচন নিয়ে। এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজ্যসভার সাংসদরা রয়েছেন বিভিন্ন দল থেকে, তাদের তালিকা। সেই তালিকা থেকে দেখুন 5টি নাম। আপনারা শুরু করুন 10 নম্বর নাম থেকে। আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, নাদিমুল হক, শান্তনু সেন, তৃণমূলের 4 সাংসদ, এবং 15 নম্বর অভিষেক মনু সিংভি, কংগ্রেস সাংসদ। এদের প্রত্যেকেরই রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে 2রা এপ্রিল 2024। এবং আমাদের কাছে যেটুকুনি খবর আছে সেখানে আমরা জানি যে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হতে হতে মোটামুটি এপ্রিলের মাঝামাঝি হয়ে যাবে, বা খুব তাড়াতাড়ি হলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু মেয়ের মাঝামাঝি বা মে 3rd উইক নাগাদ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবে। আর রাজ্যসভার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু রাজ্যসভার সেই আসনের নির্বাচন কমপ্লিট করে নিতে হয়। অর্থাৎ রাজ্যসভার এই 5টি আসনের মেয়াদ যখন শেষ হচ্ছে, তখন কিন্তু লোকসভা ভোট শুরু হচ্ছে না। ফলে রাজ্যসভার এই 5টি আসনের ভোট কিন্তু তার আগেই করে নিতে হবে। এবার আপনারা বলবেন যে রাজ্যসভার ভোট, সেখানে তো বিধায়করা ভোট দেবে, তার মধ্যে আর উত্তেজনা কোথায়? যে যার মতো প্রার্থী ঠিক করবে সেখানেই তো ভোট হয়ে যাবে। না, এবারের রাজ্যসভার যে নির্বাচন হচ্ছে এবং এই যে 5 জনের নাম বললাম, সেখানে কিন্তু টান কিন্তু একটা উত্তেজনার পারদ থাকতে চলেছে। কেননা এবারের যা হিসেব, 5টি আসন রয়েছে, 294টি বিধানসভা, এবং ওই মোটামুটি যা হিসেব করে দাঁড়াচ্ছে, তাতে এক একটি সাংসদকে জেতাতে 59টি করে ভোট লাগবে। এখন সবথেকে বড় কথা, কোন দলের কতজন বিধায়ক রয়েছেন এক্ষেত্রে? বিজেপির কাছে 74 জন বিধায়ক খাতায় কলমে থাকলেও তার মধ্যে অনেকেই দলত্যাগ করেছেন, এবং সংখ্যাটা খুব সম্ভবত এখন 68-তে এসে থেমেছে। মানে বিজেপির কোনো প্রথম শ্রেণীর নেতাকেও এখন জিজ্ঞেস করলে তারা বলতে পারছেন না ঠিক কতজন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এবং সেই ক্ষেত্রে যদি আমরা সংখ্যাটা 68ও ধরি, তাহলে 59 জন এখানে বিধায়কের সমর্থন লাগবে। সেই তুলনায় বিজেপির হাতে কিন্তু একটু বেশি সংখ্যকই রয়েছে। অর্থাৎ গতবার যেরকম হয়েছিল যে 5টি আসনের মধ্যে 4টি তৃণমূল নিজেদের দখলে রেখেছিল, এবং 5ম আসনটি তারা কিন্তু ছেড়ে দিয়েছিল বিরোধীদের জন্য। তখন কংগ্রেস এবং বামফ্রন্ট সেখানে বিরোধী ছিল।
কিন্তু সেখানে কাহিনীতে টুইস্ট ছিল। কংগ্রেসের তরফে সেই সংখ্যক ছিল না বিধায়ক, কিন্তু তারা অভিষেক মনু সিংভিকে সেখানে প্রার্থী করে এবং তৃণমূল তাদের বাড়তি ভোটটা, কেননা রাজ্যসভার ভোট একটু রাষ্ট্রপতি ভোটের স্টাইলে হয়, এলিমিনেটিং পদ্ধতি, সেই টেকনিক্যাল জিনিস যদি আপনাদের বোঝাতে যায় একটু খটোমটো লাগবে। সোজা কথায় এখানে আমরা কি দেখি, কোনো নির্বাচন হলে ধরুন 100টা ভোট আছে, এবার 1, 2, 3, 4 করে প্রার্থী দাঁড়িয়েছে, 4 জন প্রার্থী দাঁড়িয়েছে, তার মধ্যে একজন 30টা ভোট পেয়েছে, একজন 29টা পেয়েছে, বাকি এরকম আরও 20টা 22টা এরকম ভোট পেয়ে 100টা ভোট হয়েছে সেখানে। তাহলে স্বাভাবিক নিয়মে যে 30টা ভোট পাচ্ছে সেই জয়ী ঘোষণা হবে, কিন্তু রাজ্যসভার নির্বাচনে তা কিন্তু হয় না। রাজ্যসভার নির্বাচনে কি হয়, রাজ্যসভার নির্বাচনে এলিমেন্টারি ভোট হয়, অর্থাৎ একটা যে সংখ্যক ভোট রয়েছে, যেরকম বললাম যে জিততে গেলে 59টা ভোট দরকার আছে, এবার দেখা গেল যে এই ভোট প্রসেসে 59টি ভোট পাননি কেউ, তাহলে তিনি কিন্তু এলিমিনেট হয়ে যাবেন, সবথেকে কম ভোট যে পেয়েছে তিনি এলিমিনেট হয়ে যাবেন। এবং এখানে ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে পছন্দের ভোট লিখতে হয়। তো এই হিসেবে দ্বিতীয় পছন্দের ভোট তারা যেটা লিখেছিলেন সেই ভোটটা কিন্তু বাকি ক্যান্ডিডেটদের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, গিয়ে দেখা যাবে ওই 59 নম্বর সংখ্যাটা রিচ করছে কিনা। একটু টেকনিক্যাল ব্যাপার আছে, আমি অত ডিটেলসে ঢুকছি না। তো সোজা কথায় যেটা হচ্ছে যে 59 জন বিধায়কের সমর্থন লাগবে একজনকে জেতাবার জন্য। এবার সেই হিসেবে যেটা দেখা যাচ্ছে যে এখানে জিততে গেলে যদি 60 জন অ্যাভারেজ ধরেন, তাহলে চারটি আসন রয়েছে, 4, 6, 24, অর্থাৎ 240 জন বিধায়কের সমর্থন দরকার এদেরকে জিতিয়ে আনতে, বা 236 জন বিধায়কের সমর্থন এই 4 জনকে জিতিয়ে আনতে। তৃণমূলের হাতে কি সত্যিই সেই সংখ্যক বিধায়ক আছে? যদি 74 জন বিধায়ক সেখানে বাদ থাকে, তার মধ্যে আইএসএফের বিধায়ক ভোটদান করবেন না, এবং মানিকতলার বিধায়ক যিনি মারা গেছেন সাধন পাণ্ডে, সেই আসনটা কিন্তু কোর্টের একটা মামলা চলছে, সেই কারণে কিন্তু সেখানে উপনির্বাচন হয়নি। অর্থাৎ 292টা বিধায়ক রয়েছেন, তার মধ্যে 74 জন হচ্ছে বিজেপির, তাহলে 218 জন খাতায় কলমে বিধায়ক রয়েছে তৃণমূলের। এবার আমরা দেখছি যে এই 74 জনের মধ্যে 6 জন চলে গেছে তৃণমূলে, তাহলে সেই জায়গাটাই সংখ্যা দাঁড়াচ্ছে 224, আর বিজেপির 68। তাহলে 59 আসন জিতলেও, 59টি বিধায়কের সমর্থন লাগলেও বিজেপি নিজেদের যিনি সাংসদ আছে তাকে জিতিয়ে নিতে পারছেন, রাজ্যসভার প্রার্থীকে জিতিয়ে নিতে পারছেন। জেতানোর পরও তাদের হাতে 9টা ভোট এক্সট্রা থাকছে। অন্যদিকে 3 জন সাংসদকে তৃণমূল জিতিয়ে নিলেও চতুর্থ সাংসদ যিনি হবেন তিনি কিন্তু এই 59-এর মার্জিনটা পেরোচ্ছেন না, 59-এর মার্জিনটা তিনি কিন্তু পাচ্ছেন না। ফলে তৃণমূলের 3 জন সাংসদের জয় নিশ্চিত, বিজেপির 1 জন সাংসদের জয় নিশ্চিত। এবার ওই যে বাকি আসনটি রয়েছে, সেই আসনে যদি তৃণমূলের তরফ থেকে বেশ কিছু ক্রস ভোটিং হয়ে যায় এবং বিজেপি বাকি 9টি ভোট নিজেদের প্রথম পছন্দের ভোট সেই প্রার্থীকে দেন, তাহলে কিন্তু ওই 5ম আসনটির লড়াই কিন্তু জমে যাবে। এটা যাচ্ছে রাজ্যসভার ভোটের 1 নম্বর ফ্যাক্টর। এবং যেভাবে বারবারই বিজেপি দাবি করে যে তৃণমূলের বহু বিধায়ক নাকি তাদের সঙ্গে যোগাযোগে রেখেছেন, উল্টো দিকে তৃণমূলও কিন্তু তাদের কাছ থেকে দাবি করে যে তাদেরও বহু বিধায়ক, বিজেপিরও বহু বিধায়ক নাকি তৃণমূলের দিকে যোগাযোগ রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার দরজাটা হাট করে খুলে দিলেই বিজেপি এখান থেকে সাফা হয়ে যাবে। ফলে ওই 5ম আসনটা নিয়ে কিন্তু একটা টান উত্তেজনার জায়গা তৈরি হতে পারে যদি বিজেপি সেখানে সেকেন্ড ক্যান্ডিডেট দিয়ে দেয়। এবার আর একটা মুশকিলের জায়গা রয়েছে যে যারা 4 জন তৃণমূলের এখানে সাংসদ রয়েছেন, সেই 4 জনই কি আবার টিকিট পাবেন? কারা কারা সাংসদ রয়েছেন এখানে রয়েছেন আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, দুজনেই কিন্তু এসেছেন ওই সংগঠন থেকে, এরা সাংগঠনিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। আবার নাদিমুল হক সংখ্যালঘু মুখ, সংবাদ জগৎ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি শান্তনু সেন, ডাক্তার মানুষ বলিয়ে কইয়ে সবসময় তিনি তৃণমূলকে ডিফেন্ড করে যাচ্ছেন। তো এই 4 জনই কি আবার টিকিট পেতে চলেছেন? কেন প্রশ্নটা উঠছে এই কারণেই, কেননা এরা তৃণমূলের টিকিটে জিতলেও যার সাংসদ পদ বাতিল হয়ে যাবে বা যিনি আর সাংসদ হিসেবে কন্টিনিউ করবেন না, তার নাম হচ্ছে অভিষেক মনু সিংভি, যিনি বর্তমানে কংগ্রেস নেতা কম, তৃণমূলের দুর্নীতির হয়ে লড়া উকিল বেশি।
যেখানেই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, সেটা রাজ্য সরকারই হোক, তৃণমূলের কোনো ইন্ডিভিজুয়াল নেতাই হোক, এই অভিষেক মনু সিংভি কিন্তু তৃণমূলের হয়ে গিয়ে সওয়াল করছেন এবং একটার পর একটা ডেট নিয়ে একটার পর একটা ফাঁক ফোকর খুঁজে সেখানে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। এখন সেই অভিষেক মনু সিংভিকে যদি তৃণমূল না জেতায়, না পাঠায়, আবার তাদের কংগ্রেসের বর্তমানে সারা দেশের যে অবস্থা, আর অন্য জায়গা থেকে অভিষেক মনু সিংভি টিকিট পাবেন কিনা সেই নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। ফলে তার আর রাজ্যসভায় যাওয়া যাচ্ছে না। ফলে তৃণমূলকে তিনি সমর্থন আর কতখানি করবেন, কতখানি তাদের হয়ে লড়াই করবেন, সেই জায়গাটা প্রশ্ন হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে ওই অভিষেক মনু সিংভিকে জায়গা দিতে তাহলে কি এদের থেকে কাউকে কাট দেওয়া হবে? এখন শান্তনু সেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ এবং যেভাবে দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাকে বাদ দেওয়াটা শক্ত হয়ে যাবে। অন্যদিকে নাদিমুল হক, তিনি একজন সংখ্যালঘু মুখ। এই বাজারে লোকসভা নির্বাচনের আগে একটা সংখ্যালঘু মুখকে রাজ্যসভার ভোট থেকে বাদ দেওয়া, এই রিস্কটা নিতে পারবে তো তৃণমূল কংগ্রেস, যেখানে ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছে সংখ্যালঘু ভোট কিন্তু তাদের থেকে মুখ ফেরাতে শুরু করেছে। তাহলে সুভাষিস চক্রবর্তী বা আবির রঞ্জন বিশ্বাস, দুজনের মধ্যে একজনের টিকিট সেক্ষেত্রে কাটা যেতে পারে যদি অভিষেক মনু সিংভিকে বাংলা থেকেই আবার তৃণমূল রাজ্যসভায় পাঠাবার সিদ্ধান্ত নেয়। তাহলে কার টিকিটটা যাবে? আর যদি এরকম সাংগঠনিক নেতার টিকিট কাটা যায়, তাহলে তার এফেক্টটা কি লোকসভা ভোটে পড়বে? কেননা নদিয়া জেলার আবির রঞ্জন বিশ্বাস আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুভাষিস চক্রবর্তী, দু জায়গাতেই এবারের কিন্তু লোকসভা ভোটে তৃণমূলের অবস্থা রীতিমতো টলমলো হবে। যতই দক্ষিণ চব্বিশ পরগনা দেখাক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ডায়মন্ড হারবার থেকে লড়ছেন, কিন্তু চারটি আসনের মধ্যে 3টি আসনেই কিন্তু গেরুয়া যথেষ্ট মাথা তুলে দাঁড়িয়েছে। জয়নগর এবং মথুরাপুরে এবারে যদি পদ্ম টিকিটে কেউ জিতে যান, অবাক হবেন না। এমনকি যাদবপুরেও সেদিনকে ওই গড়িয়া থেকে যাদবপুরের 8B বাসস্ট্যান্ড অবধি শুভেন্দু অধিকারী যে মিছিল করেছেন এবং যে জনজোয়ার সেখানে দেখা গেছে, যে স্বতঃস্ফূর্ত সারা আশেপাশের মানুষ সেখানে দিয়েছে, যাদবপুরে এবার অন্য কিছু হবে কি না সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর এমনিতেই তো ডায়মন্ড হারবার আসনটা একদম টার্গেট করে বসে আছে বিজেপি। যে করেই হোক, ওখানে অভিষেক ব্যানার্জিকে একটা টাফ ফাইট দিতে হবে, তাকে হারাবার চেষ্টা করতে হবে। হবে কি হবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু লড়াইটা সেখানে দিতে হবে। ফলে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু রীতিমতো টলমল করছে। এদিকে নদিয়া ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, সেখানে কৃষ্ণনগর এবং রানাঘাট দুটো আসনই এবার বিজেপি ছিনিয়ে নেওয়ার মতো জায়গায় চলে গেছে। ফলে সেই রকম সাংগঠনিক নেতাকে যদি বসিয়ে দেওয়া হয়, দলের যারা সাংগঠনিক কাজকর্ম করেন, যারা দলের কর্মী, তারা কি অতখানি আর সেইভাবে লোকসভা নির্বাচনে লড়বেন? যে এখানে যদি লড়াইও করো, তাহলেও সাংগঠনিক জায়গায় থাকলে খুব একটা পাওয়ার জায়গা নেই। ফলে সব মিলিয়ে ওই যে সমীকরণ হচ্ছে রাজ্যসভা ভোট ঘিরে, সেটা কিন্তু তৃণমূলকে যথেষ্ট অস্বস্তিতে রাখতে পারে। আর তাই লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যসভা ভোট ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় ওঠার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিজেপি যদি ওই পঞ্চম আসনের জন্য ঝাঁপায় এবং তারা যদি ক্রস ভোটিং করে এবং সত্যিই তৃণমূলের বিধায়করা বিজেপির সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ রাখে, তাহলে কিন্তু এই পঞ্চম আসন বার করার জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঝাঁপাতে পারেন। আর সেইটা যদি হয়, সেই ইঙ্গিত যদি তৃণমূল শিবিরে পৌঁছয় লোকসভা ভোটের আগে, সেটা কিন্তু বড় ঝটকা হবে। আর এই সব রাজ্যসভার ভোটে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট মাথা ঘামান। ফলে সব মিলিয়ে কিন্তু লোকসভা ভোটের আগেই টান একটা ভোট যুদ্ধের বাতাবরণ বাংলার মানুষের জন্য অপেক্ষা করছে এই রাজ্যসভার ভোটে। আপনাদের কি মনে হয়, শেষ পর্যন্ত পঞ্চম আসনের প্রার্থী দেবে বিজেপি? একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে তৃণমূলকে? অভিষেক মনু সিংভি, তিনি কি শেষ পর্যন্ত তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাবেন? এইখানে যে 4জন প্রার্থী রয়েছেন তৃণমূলের, কারোর নাম কি কাটা যাবে? নতুন কোনো মুখ কি আসবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।